Hello, my dear students. I hope you all are well. আজকের ক্লাসে আমরা পরমাণু মডেল পড়ব। আচ্ছা দেখো, পরমাণু মডেলের ধারণা, উৎপত্তি ও বিকাশ সম্পর্কে তোমরা তোমাদের পূর্ববর্তী শ্রেণীতে ধারণা পেয়েছো। কোয়ান্টাম মেকানিক্স গড়ে ওঠার পর প্রথমবার পরমাণুর গঠন সত্যিকারভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। আচ্ছা, এখানে কোয়ান্টাম মেকানিক্স কি? কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে পদার্থবিজ্ঞানের একটি শাখা, যে শাখায় পারমাণবিক এবং অতিপারমাণবিক কণার আচরণ বর্ণনা করা হয়। তারপর দেখো, এটি বিজ্ঞানের অনেক বড় একটি সাফল্য, কিন্তু এটি একদিনে হয়ে ওঠেনি। অসংখ্য বিজ্ঞানীদের সম্মিলিত প্রচেষ্টা এটি ধীরে ধীরে গড়ে উঠেছে। দুটি প্রচেষ্টার কথা আলাদাভাবে বলা সম্ভব। আর একটি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, অন্যটি হচ্ছে বোরের পরমাণু মডেল। দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেল। পরমাণুর মাঝে বিপরীত চার্জ বিশিষ্ট ইলেকট্রন ও প্রোটন রয়েছে, এটি বিজ্ঞানীরা জানতে পেরেছিলেন, কিন্তু সেটি কিভাবে রয়েছে জানতেন না। ব্রিটিশ বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে প্রথম এই বিষয়টির উপর আলোকপাত করেছিলেন। এই ব্যাপারে তার দেয়া মডেলটি রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। মডেলটি এরকম: একটি পরমাণুর ধনাত্মক চার্জ এবং পরমাণুটির অধিকাংশ ভর পরমাণুর কেন্দ্রে পুঞ্জীভূত থাকে, যাকে নিউক্লিয়াস বলে। তাহলে নিউক্লিয়াস কাকে বলে আমরা কি বুঝতে পারলাম? একটি পরমাণুর ধনাত্মক চার্জ এবং পরমাণুটির অধিকাংশ ভর পরমাণুর কেন্দ্রে পুঞ্জীভূত থাকে, যাকে নিউক্লিয়াস বলে। দেখো, তারপর নিউক্লিয়াসের মধ্যে কি আছে? নিউক্লিয়াসের ভিতর প্রোটন থাকে আর নিউট্রন থাকে, আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর অত্যন্ত কম, তাই নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত প্রোটন ও নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর অভ্যন্তরে অধিকাংশ জায়গায় ফাঁকা। রাদারফোর্ড পরমাণু মডেল প্রস্তাব করেছিলেন যে কেন্দ্রের ধনাত্মক বা পজিটিভ চার্জের চারদিকে তার আকর্ষণ বলের কারণে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। রাদারফোর্ড কি প্রস্তাব করেছিলেন? মানে ইলেকট্রন গুলা যে নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে, এই ঘোরার কারণ হচ্ছে ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট আর নিউক্লিয়াস হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট। এজন্য আমরা জানি ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জকে আকর্ষণ করে, ফলে ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াস আকর্ষণ করতেছে, এই জন্য ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের এভাবে ঘূর্ণনকে তিনি সূর্যের চারদিকে গ্রহগুলোর ঘূর্ণায়মান অবস্থার সঙ্গে তুলনা করেন, অর্থাৎ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরছে। সৌরজগতের সঙ্গে রাদারফোর্ড পরমাণু মডেলকে তুলনা করার কারণে এই মডেলকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেলও বলা হয়। আবার এই মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াসের ধারণা প্রবর্তন করেন, তাই এই মডেলকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। তাহলে আমরা দেখলাম রাদারফোর্ড পরমাণু মডেলের আরো দুইটা নাম রয়েছে, একটা হলো সৌর মডেল অথবা সোলার সিস্টেম মডেল, আর একটা হচ্ছে নিউক্লিয়ার মডেল। রাদারফোর্ড যে তার পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছে, সৌরজগতের সাথে রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সাদৃশ্য রয়েছে, আবার কিছু বৈসাদৃশ্য রয়েছে। আচ্ছা, আমরা এগুলা দেখে নেই। রাদারফোর্ড পরমাণু মডেলের সঙ্গে সৌরজগতের গঠনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। দেখো, সাদৃশ্যগুলা কি কি? সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ নিজ নিজ কক্ষপথে আবর্তন করে। পরমাণুতে ইলেকট্রনগুলো কেন্দ্র বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আবর্তন করে। সৌরজগতের আবর্তনশীল গ্রহগুলো কেন্দ্রাতিক বল এবং সূর্য ও গ্রহগুলোর মধ্যাকার আকর্ষণ বল পরস্পরকে প্রশমিত করায় গ্রহগুলো কক্ষচ্যুত হয়ে সূর্যে আছড়ে পড়ে না বা দূরে ছিটকে যায় না। তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলোর কেন্দ্রাতিক বল এবং নিউক্লিয়াস ও ইলেকট্রনগুলোর মধ্যকার স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল পরস্পরকে প্রশমিত করায় ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পড়ে না বা দূরে ছিটকে যায় না। সৌরজগতের অধিকাংশ স্থানই ফাঁকা, সূর্য ও গ্রহগুলো সৌরজগতের খুব সামান্য স্থান দখল করে আছে। তেমনি পরমাণুরও অধিকাংশ স্থান ফাঁকা, নিউক্লিয়াস ও ইলেকট্রনগুলো সমগ্র পরমাণুর খুব সামান্য স্থান দখল করে থাকে। যে কোনো গ্রহের তুলনায় সূর্যের ভর অনেক বেশি, তেমনি ভাবে ইলেকট্রনের তুলনায় নিউক্লিয়াসের ভর বহুগুণ বেশি। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম সাদৃশ্যগুলা, এখন দেখবো বৈসাদৃশ্য কি কি। দেখো, সৌরজগতের সূর্য ও গ্রহগুলো তড়িৎ নিরপেক্ষ, কিন্তু পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধান বিশিষ্ট
এবং ইলেকট্রনগুলো ঋণাত্মক আধান বিশিষ্ট হয়। সৌরজগতের প্রতিটি গ্রহের কক্ষপথ সুনির্দিষ্ট, এক্ষেত্রে একটি কক্ষে একাধিক গ্রহ থাকতে পারে না। পরমাণু নিউক্লিয়াস কেন্দ্রিক বিভিন্ন কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন থাকতে পারে। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। পরমাণুর কেন্দ্রে অত্যন্ত ক্ষুদ্র একটি নিউক্লিয়াসের অস্তিত্বের ধারণাটি পরমাণুর গঠনের একটি যুগান্তকারী পদক্ষেপ হলেও এটি পূর্ণাঙ্গভাবে পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারেনি। তখন পর্যন্ত কোয়ান্টাম মেকানিক্স গড়ে ওঠেনি বলে তার মডেলের পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারেনি। এই মডেলে ধরে নেওয়া হয়েছে যে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘূর্ণনপথ ছোট হতে থাকবে এবং একসময় সেটি নিউক্লিয়াসে পড়ে যাবে। এ থেকে বোঝা যায় যে পরমাণু স্থিতিশীল হবে না। কেন স্থিতিশীল হবে না? কারণ ইলেকট্রনগুলো যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে এভাবে ঘুরতে থাকে, একসময় তার ঘূর্ণন পথ ছোট হবে। সাপোজ ফার্স্টে যদি ইলেকট্রন এই কক্ষপথে থাকে, তার ঘূর্ণন পথ ছোট হলে তারপর এই কক্ষপথে এক সময় ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হবে। আর ইলেকট্রন যদি নিউক্লিয়াসে পতিত হয়, এখন নিউক্লিয়াসে পতিত হওয়ার পর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট আর নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। এখন ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ পরস্পরকে প্রশমিত করবে, ফলে আর পরমাণুর অস্তিত্ব থাকবে না। কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না, বাস্তব ক্ষেত্রে পরমাণুর অস্তিত্ব আছে, তাই এই মডেলটি স্থিতিশীল হবে না। তাই এই মডেলে পরমাণু স্থিতিশীল হবে না। তাছাড়া এই মডেলটি ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, আকৃতি কিংবা পরমাণু ইলেকট্রনের বিন্যাস সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। রাদারফোর্ডের পরমাণু মডেল ইলেকট্রনের ব্যাসার্ধ, আকৃতি ও ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আজকের ক্লাসটি এ পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।